আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব। আমি হাসান মুর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আন্তর্জাতিক তারিখরেখা, প্রতিপাদ স্থান এবং আহ্নিক গতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যে পাঠ সম্বন্ধে আলোচনা করব তার পূর্বে আমরা জেনে নেই যে পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের অন্যতম গ্রহ। এই গ্রহ বলে পৃথিবীও প্রতিনিয়ত কি করছে? উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। আর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই যে পরিভ্রমণ, এই পরিভ্রমণকে কি বলে? এটাকে আমরা কি বলবো? পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলবো। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বার্ষিক গতি, অধ্যায় হচ্ছে দ্বিতীয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা বার্ষিক গতি ব্যাখ্যা করতে পারবে, দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ এবং প্রভাব বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আমরা বার্ষিক গতি নিয়ে আলোচনা করব। বার্ষিক গতি বলতে কি বোঝায় সেই সম্বন্ধে আমরা আগে জেনে নেই যে সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ঘড়ির কাঁটার বিপরীতে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই যে গতি, এই গতিকেই বলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। তাহলে আমরা বার্ষিক গতির আরেকটা নামও জানলাম যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। আর একবার এই যে সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে আমাদের পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। একে আমরা কি বলবো? একে বলে সৌর বছর। কিন্তু আমরা সাধারণত এক বছর ধরি কত দিনে? 365 দিনকে এক বছর ধরি। এতে আমাদের প্রতি বছর প্রায় 6 ঘন্টা কি থাকে? অতিরিক্ত থেকে যায়। এখন এই যে অতিরিক্ত সময়, এই সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে আমাদের সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়। আর এইভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে কতদিন ধরা হয়? 29 দিন করা হয় এবং ওই বছরটিকে তখন আমরা 366 দিন ধরে থাকি এবং সেই বছরকে কি বলা হয়? আমরা সবাই জানি লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। আর সাধারণত কোনো বছরকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে ওই সব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার ধরা হয়। তাহলে আমরা বার্ষিক গতি সম্বন্ধে জানলাম। এখন আমরা বার্ষিক গতির ফল সম্বন্ধে জানব। যে বার্ষিক গতির ফল হলো দুইটি, একটা হচ্ছে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি আর একটা হচ্ছে ঋতু পরিবর্তন। তাহলে আজকে আমরা দিবারাত্রির হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা করব। এখন দেখো যে দিবারাত্রির যে হ্রাস বৃদ্ধি, এই হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণগুলো আমরা আগে জেনে নেই।
ক হচ্ছে পৃথিবীর অভিগত গোলাকৃতি। পৃথিবীর অভিগত গোলাকৃতি হচ্ছে ক নাম্বার। খ নম্বর হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। গ হচ্ছে পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি। ঘ হচ্ছে পৃথিবীর মেরুরেখা সর্বদা একই মুখে অবস্থান। আর উম হচ্ছে পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। তাহলে আমরা এখানে কয়টা জানলাম? পৃথিবীর দিবারাত্রি হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ হচ্ছে 5টি। এই 5টি নাম সবাই ভালো করে মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা দিবারাত্রি হ্রাস বৃদ্ধি কিভাবে হয়ে থাকে সেই সম্বন্ধে আমরা জানব। এখানে সবাই দেখতে পাচ্ছ যে পৃথিবীর চিত্রে পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। এখন দেখো যে এই যে আমাদের সূর্য যে কি করে প্রদক্ষিণ করে, সেই সূর্য কি করে? এই সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। যে সূর্যকে যখন কি করবে? প্রদক্ষিণ করবে। এখন প্রদক্ষিণের সময় পৃথিবী তার আপন মেরুরেখায় কক্ষপথের সঙ্গে দেখা যাবে যে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকবে। আর পৃথিবীর দেখা যাচ্ছে যে পৃথিবী 66.5 ডিগ্রি কোণ করে চলার কারণে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর কি করবে? লম্বভাবে কিরণ দিবে। তাহলে সূর্য দেখা যাচ্ছে যে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর কি করবে? কিরণ দিবে। এরপর দেখা যাবে ধীরে ধীরে যে সূর্যের কিরণ সেটা উত্তর যে গোলার্ধ আছে সেই উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। এখন সূর্যকে পরিক্রমণ করতে করতে 21শে জুন পৃথিবী এমন একটা জায়গায় আসবে যে তখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের 23.5 উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পড়ে। আমরা দেখতে পাচ্ছি 23.5 ডিগ্রি উত্তর মেরুতে আমরা দেখতে পাচ্ছি যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ এটা কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পড়বে। আর আমরা জানি যে উত্তর মেরু হচ্ছে কর্কট ক্রান্তি, সেই কর্কট ক্রান্তির উপর এটা লম্বভাবে পড়ছে। আর এ সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে কি করবে? বেশি ঝুঁকে থাকবে। এবং দক্ষিণ গোলার্ধ দেখো যে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। আর সেই কারণে এ সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রা বেশি হয়ে থাকে। তাহলে উত্তর গোলার্ধে 21শে জুন হবে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয়। তাহলে যদি দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় কোন তারিখে? 21শে জুন। এটা কোন গোলার্ধে হয়ে থাকে? উত্তর গোলার্ধে। এখন 21শে জুন আমাদের সূর্যের উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়। তাহলে 21শে জুন সূর্য কোথায় পৌঁছায়? উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়। একে বলা হয় কর্কট সংক্রান্তি। তাহলে কর্কট সংক্রান্তি কাকে বলবো? যে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে বলে কর্কট সংক্রান্তি। তাহলে 21শে আমরা এখানে দেখলাম মার্চের পরে কি দেখলাম? 21শে জুন দেখলাম। এখন এরপরে আমরা আসবো হলো 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরে পুনরায় 21শে মার্চের মতো সূর্য আবার নিরক্ষরেখার উপরে কি করবে? লম্বভাবে কিরণ দিবে। আর সেদিন দেখা যাবে যে সর্বত্র দিবারাত্রি সমান থাকে। তাহলে 23শে সেপ্টেম্বর তারিখে দিবারাত্রি সর্বত্র কি থাকে? সমান থাকে। 23শে সেপ্টেম্বর থেকে আবার দেখা যাবে যে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে কিরণ বেশি দিতে থাকে। তাহলে 22শে ডিসেম্বর এমন ভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে কি হবে? বড় দিন, আর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হবে। এখন এই যে 22শে ডিসেম্বর সূর্য দেখা যাবে যে দক্ষিণায়নের কি করবে? শেষ সীমায় পৌঁছাবে।
তাহলে একে বলা হয় মকর সংক্রান্তি। এবং এ সময় সূর্যের 23.5 ডিগ্রি বলতে পারি বা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তির উপর লম্বভাবে পতিত হবে। তাহলে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। আর এই দুদিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। আর সেদিনটাকে কি বলা হয়? বিষুব বলে। যদি বলে যে বিষুব কাকে বলে, তখন বলবে যে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর এই দুদিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। সেই দিনকে কি বলা হয়? বিষুব বলে। আর 21শে মার্চ উত্তর গোলার্ধে হয় বসন্তকাল, তাই একে বলে বাসন্ত বিষুব। আর 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই ওই দিনকে বলা হয় শারদ বিষুব। তাহলে এতক্ষণ আমরা দিবারাত্রি হ্রাস-বৃদ্ধি কিভাবে হয়ে থাকে সেই সম্বন্ধে জানলাম। এখন আমরা বার্ষিক গতির প্রমাণ সম্বন্ধে জানব। এখন দেখো যে বার্ষিক গতির প্রমাণ হচ্ছে 1 নম্বর, রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান এবং পুনরাগমন। তাহলে রাতের আকাশে 1 নম্বর কি? রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান ও পুনরাগমন। 2 নম্বর হচ্ছে আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান। 3 নম্বর হচ্ছে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। 4 নম্বর হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা। 5 নম্বর হচ্ছে মহাকর্ষ সূত্র। তাহলে এই 5টা পয়েন্ট ভালো করে আমাদেরকে আগে নামগুলো মুখস্থ করে ফেলতে হবে, তারপরে এগুলির বর্ণনাগুলো আমাদের জানতে হবে। প্রথমেই আমরা তাহলে রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান এবং পুনরাগমন কিভাবে হয়ে থাকে সেই সম্বন্ধে আলোচনা করব। যে বিভিন্ন সময়ে আমরা দেখি যে রাতের আকাশে পূর্ব থেকে পশ্চিমে যে নক্ষত্রগুলোর অবস্থান পরিবর্তন করতে দেখা যায়। আর এটা সাধারণত মেঘমুক্ত আকাশে কয়েকদিন পর পর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে নক্ষত্র যেগুলো থাকে সেই নক্ষত্রের পূর্ব থেকে পশ্চিম আকাশে সরে যাওয়া বোঝা যায়। এরপর একদিন এরা অদৃশ্য হয়ে যায়। ঠিক 1 বছর পর এরা আবার তাদের যে আদি স্থান মানে পূর্বের যে স্থান সেখানে তারা ফিরে আসে। এ থেকে পৃথিবীর যে বার্ষিক গতি আছে তা বোঝা যায়। তাহলে আমরা 1 নম্বর জানলাম। এখন 2 নম্বর সম্বন্ধে জানব। আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান। যে আকাশে কিভাবে সূর্যের পরিবর্তন হয়ে থাকে অবস্থানে সেই সম্বন্ধে এখন আমরা জানি যে বছরের বিভিন্ন সময়ে সূর্যকে বিভিন্ন অবস্থানে দেখা যায়। আর সূর্য প্রতিদিন কোন আকাশে ওঠে? পূর্ব আকাশে একই জায়গা থেকে ওঠে না এবং পশ্চিম আকাশে একই জায়গায় অস্ত যায় না। বছরের 6 মাস সূর্য একটু একটু করে দক্ষিণ দিকে সরে গিয়ে পূর্ব আকাশে উদিত হয়। আর বাকি 6 মাস সূর্য আবার একটু একটু করে উত্তর দিকে সরে গিয়ে পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবী একই জায়গায় স্থির থেকে ঘুরলে দেখা যেত প্রতিদিনই সূর্য একই জায়গায় উদিত হতো। তাহলে পৃথিবীর যে বার্ষিক গতি, এই বার্ষিক গতির কারণে এই ঘটনা ঘটে। তাহলে তোমরা সবাই জানলে যে আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান কিভাবে হয়। এখন 3 নম্বর নিয়ে আমরা আলোচনা করব যে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। আমরা যদি দূরবীনের সাহায্যে পৃথিবী থেকে দেখি বা দেখার একটু চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে সকল গ্রহ সূর্যকে পরিক্রমণ করছে।
তাহলে দূরবীনের সাহায্যে পৃথিবী থেকে দেখা গেছে যে সকল গ্রহ কাকে পরিক্রমণ করছে? সূর্যকে। আর পৃথিবীও একটা গ্রহ, সুতরাং এরও পরিক্রমণ গতি বা বার্ষিক গতি রয়েছে। এরপরে আমরা আসব 4 নম্বর, যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে আধুনিক যুগের যে মহাশূন্যচারীগণ মহাশূন্যযান থেকে পৃথিবীর পরিক্রমণ যে গতি, সেই গতি দেখেছেন। তাহলে আধুনিক যুগে যারা মহাশূন্যচারীগণ, তারা মহাশূন্যযান থেকে কি করেছেন? পৃথিবীর যে পরিক্রমণ গতি আছে তারা সেটা দেখেছেন। এখন 5 নম্বর আমরা জানব যে মহাকর্ষ সূত্র। যে মহাকর্ষ সূত্র হচ্ছে যে সূর্যের তুলনায় আমাদের পৃথিবী খুবই ক্ষুদ্র। তাহলে সূর্যের তুলনায় আমরা জানতে পারলাম যে আমাদের পৃথিবী হচ্ছে খুবই ক্ষুদ্র। আর সূর্য দেখা যায় যে পৃথিবীর চেয়ে প্রায় কত লক্ষ গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়। তাই স্বাভাবিক কারণে সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে মহাকর্ষ সূত্র আমরা জানলাম যে সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়, তাই স্বাভাবিক কারণে সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে আজকে আমরা যে পাঠটুকু আলোচনা করতে চেয়েছিলাম, আজকের পাঠটুকু আমাদের আলোচনা করা হলো। এখন এই পাঠটুকু কতটুকু তোমরা বুঝতেছ তা জানার জন্য আমি কিছু প্রশ্ন করছি। প্রশ্নের উত্তরগুলো আরো একবার আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে, অধিবর্ষ বলতে কি বোঝায়? আমরা জানবো যে এর আগেও জেনেছি অধিবর্ষ বলতে কি বোঝায়, সে সম্বন্ধে আলোচনা করি। যে পৃথিবী কত দিনে এক বছর? পৃথিবীতে 365 দিনে এক বছর। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত দিন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ফলে প্রতি বছর 6 ঘন্টা সময় আমাদের অতিরিক্ত থেকে যায়। এই যে অতিরিক্ত সময়, এই সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে আমাদের 29 দিন করা হয়। ফলে বছরটি হয় কত দিনে? 366 দিনে। আর এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। তাহলে অধিবর্ষ কাকে বলে বা বলতে কি বোঝায়, সে সম্বন্ধে তোমরা জানলে। এরপরে 2 নম্বর হচ্ছে, রাত ও দিন ছোট বড় হয় কেন? ব্যাখ্যা করো। তাহলে রাত ও দিন আমাদের ছোট বড় হয় কেন, এই সম্বন্ধে আমরা জেনেছি। তাহলে এখন আমরা এটা সম্বন্ধে জানি যে রাত ও দিন ছোট বড় হয় মূলত বার্ষিক গতির কারণে, এবং এই গতির সাথে জড়িত পৃথিবীর যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধির কারণগুলো হলো পৃথিবীর গোলাকার আকৃতি, তারপরে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে, পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি, পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান, পৃথিবীর কক্ষপথের কৌণিক অবস্থান। তাহলে আমরা জানলাম যে রাত ও দিন ছোট বড় হয় কেন, সেই সম্বন্ধে আমাদের জানা হলো। এখন 3 নম্বর হচ্ছে, সৌর বছর কাকে বলে? একবার সূর্যকে পূর্ণ যে পরিক্রমণ, এই পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একেই বলা হয় সৌর বছর। তাহলে আমরা জানলাম যে সৌর বছর কাকে বলে। এখন 4 নম্বর হচ্ছে, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে?
তাহলে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে? এর আগে আমরা জেনেছি যে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় কি করে? পৌঁছায়। একে কর্কট সংক্রান্তি বোঝায়। তাহলে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে আমরা বলি কর্কট সংক্রান্তি। আর অন্যদিকে 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, তাকে বলা হয় মকর সংক্রান্তি। এরপরে আমাদের 5 নম্বর হচ্ছে বাসন্ত বিষুব কাকে বলে? যে 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে কি বলা হয়ে থাকে? বাসন্ত বিষুব। এখন আমরা বাড়ির কাজ নেই। বাড়ির কাজগুলো তোমরা সবাই খাতায় লিখে নাও এবং এগুলি সুন্দর করে বাড়ির কাজগুলো করবে। 1 নম্বরে হচ্ছে বার্ষিক গতির প্রমাণগুলো লেখো। আর 2 নম্বর পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থানের চিত্রটি অঙ্কন করো। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।